কাজে তোমাদেরকে আমি যেহেতু 10টা সৃজনশীল দিয়ে দিব, 10-15টা কোশ্চেন দিয়ে দিব এক লাইনের, এক কথায় উত্তর, এবং হচ্ছে এমসিকিউ 100 দিয়ে দিব। এটা যারা ভালো করে সলভ করতে পারবে তারা ভালো মার্ক পাবা, আর যারা হচ্ছে 95 এর উপরে পাবা, 95%, যেহেতু সবকিছু আগেই দিয়ে দিচ্ছি হিসাবে 100ই পাওয়ার কথা। যারা 95%-এর উপরে পাবা তাদের প্রত্যেকের জন্য গিফট থাকবে। আর যারা খারাপ করবা, ইন কেস খারাপ করলে সমস্যা নেই, খারাপ করলে তাদেরকে আবার পরীক্ষা নিব, সমস্যা নাই। যতবার খারাপ করবা ততবার পরীক্ষা নিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে আমি যতটুকু দিব এটুকু তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের এসএসসি পরীক্ষায় বা একদম ফাইনাল পরীক্ষা যারা 9-10 আছে ধরা হচ্ছে, তাদের সবাই যারা এসএসসি পরীক্ষা ভবিষ্যৎ দিবা, এখান থেকে কিন্তু 20 মার্কস থাকবে। আমাদের চিন্তা ভাবনা থাকবে 3-4টা ক্লাস করলাম, আর সামনে যে কয়েকটা প্র্যাকটিস আছে প্র্যাকটিস গুলি করে আমরা 20-এর মধ্যে যেন 20ই ফাইনাল পরীক্ষায় পাইতে পারি অন্তপক্ষে পরিসংখ্যান থেকে। আর এরপরে আমরা ম্যাথের যে চ্যাপ্টারটা ধরবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি যেগুলি দিব এগুলি থেকে সেম কোশ্চেনই থাকবে, আমি যেগুলি দিব এগুলি থেকে সেম কোশ্চেন থাকবে। তাহলে আমরা এখন একটু শুরু করি। হ্যাঁ, আমরা একটু ম্যাথ অনুশীলনীর যে 2-1টা বাকি ছিল আমরা এগুলি একটু দেখব। আর হচ্ছে হ্যাঁ, আর 2-4টা কোশ্চেন এমনি আমি দেখবো পরে। ওকে, তাহলে আমরা মনে হয় শুরু করে দেই। এরপর আজকে বিজ্ঞান ক্লাসও নিবো, আধা ঘন্টার মতো বিজ্ঞান ক্লাস নিবো। যারা সায়েন্সের আছো তারাও থাকতে পারো, ওই ক্লাসটুকুতে 20-25 মিনিট নিবো, বেশিক্ষণ নিবো না বিজ্ঞান ক্লাস। সায়েন্সে কেন থাকতে পারো, তোমাদের এই জাতীয় টপিক আছে, তোমাদের পরে যখন কেমিস্ট্রি পড়াবো তখন তোমাদের এটা কাজে লাগবে আর কি। ওকে, আমরা আপাতত হচ্ছে স্ক্রিনে এখন শেয়ার করছি, দেখা যাচ্ছে? ও, আচ্ছা, আমরা কি গতকালকে 13 নম্বর ম্যাথটা তো করি নাই মনে হয়, না? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? মিম দেখতে পাচ্ছ না? মিম না দেখলে একটু কেটে দিয়ে আবার ঢুকো, মিম একটু কেটে দিয়ে ঢুকো। আমার এখান থেকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, মিম কেটে দিয়ে ঢুকো। হ্যাঁ, কবির যদি না দেখা যায় কেটে দিয়ে ঢুকো, যারা দেখতেছো না কেটে দিয়ে ঢুকো। তোমরা প্রতিদিন এই প্রবলেমটা যদি ফেস করো কখনো, সাথে সাথে কেটে দিয়ে আবার ঢুকবা, অথবা তোমাদের যেই রুমে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় ওই রুম থেকে ক্লাসটা করবো, অনেক সময় নেটওয়ার্কের জন্য এই সমস্যাটা হয়। ওকে, এখানে একটা চিত্র দেয়া আছে, দেখো। আমি একটু জুম করি তাহলে চিত্রটা কত বুঝতে সুবিধা হবে। দেখো, আচ্ছা, এই একটা চিত্র দেয়া আছে। এখন এই চিত্রের নিচের দিকে লেখা আছে, দেখো, এই হচ্ছে 30, 40, 50, 60, 70, 80। আর এদিকে দেয়া আছে 0 থেকে 1, 2, 3, 4, এভাবে হচ্ছে 11 পর্যন্ত এদিকে দেয়া আছে। তাহলে চিত্রটা আমাদের দেখতে পাচ্ছ? আচ্ছা, পরীক্ষা নিয়ে ডিটেলস আবার সবকিছু বলে দিব, কত মার্কের পরীক্ষা হবে কি হবে সবকিছু আমি গ্রুপে বলে দিব। এখন আমরা পরীক্ষার টপিক ক্যান্সেল, এখন আমরা এই চিত্রটা দেখি ভালো করে। তাহলে এই চিত্রটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন করছে, উপরের চিত্রে প্রথম শ্রেণীর মধ্যমান কত। তাহলে দেখো এখানে অনেকগুলি শ্রেণী আছে, 30 থেকে 40 একটা শ্রেণী। এই দেখো, এরকম একটা ঘর, এটা একটা আয়ত, এই আয়তটা শুরু হয়েছে 30 থেকে শেষ হয়েছে 40-এ। তাহলে এটা হচ্ছে প্রথম আয়ত বা প্রথম শ্রেণী।
40 থেকে 50 এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 50 থেকে 60 এটা হচ্ছে তৃতীয় শ্রেণী, 60 থেকে 70 চতুর্থ শ্রেণী, 70 থেকে 80 পঞ্চম শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান কত? তাহলে প্রথম শ্রেণীটা শুরু হয়েছে 30 দিয়ে আর শেষ হয়েছে 40 দিয়ে। প্রথম শ্রেণী শুরু হয়েছে 30 দিয়ে, প্রথম শ্রেণী শেষ হয়েছে 40 দিয়ে। তাহলে এরকম যদি যে কোনো শ্রেণীর শুরু এবং শেষ দেয়া থাকে, তাহলে মধ্যমান বের করার জন্য জাস্ট এই দুটাকে যোগ করতে হয়। প্রথম মান শেষ মান দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 30 আর 40 70, 70কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 35। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে, উত্তর হবে 35। এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণী হচ্ছে এই যে এটা 70 থেকে 80, যেটা এই যে এটা হচ্ছে শেষ শ্রেণী। তাহলে এটা হচ্ছে শেষ শ্রেণী। এখন শেষ শ্রেণীর এই যে দেখো এখানে গুল চিহ্নটা দেয়া ছিল, শেষ শ্রেণীর গুল চিহ্নটা দেয়া ছিল এই জায়গায়। এখন এই যে এই গুল চিহ্নগুলি হচ্ছে গণসংখ্যা। যেমন আমি যদি প্রথম শ্রেণী বলি, প্রথম শ্রেণীর গুল চিহ্নটা দেয়া আছে এইখানে, এটা যদি এইদিকে টাইনা নিয়ে যাও এটা হচ্ছে 3, তার মানে প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 3। 40 থেকে 50 এই শ্রেণীর মাঝ বরাবর গুল চিহ্নটা দেয়া হচ্ছে এইখানে, তার মানে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা আমি যদি এই বরাবর এদিকে যাই, এখানে দেখা যাচ্ছে 6, তার মানে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6। 50 থেকে 60 হচ্ছে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীটা উঠছে এই বরাবর, এটার গণসংখ্যা হচ্ছে 11। তারপর হচ্ছে চতুর্থ 60 থেকে 70, এটার হচ্ছে গণসংখ্যা 8। 70 থেকে 80 মানে শেষ গণ শ্রেণী যেটা, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এই বরাবর। তাহলে এটাকে এই পেছন দিক দিয়ে টাইনা নিয়ে গেলে কততে মিলছে? 2 এর সাথে। তাহলে শেষ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2, শেষ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2। প্রথম শ্রেণীর, তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান বের করছে 35। এ দেখো এখানে অনেক সময় লেখাটা বুঝতে এলোমেলো হয়, তারা কি লিখছে আসলে, তারা এখানে লিখছে প্রথম শ্রেণীর মধ্যমান সমান 30 যোগ 40 ভাগ 2 সমান হচ্ছে 70 ভাগ 2 সমান হচ্ছে 35। আনসার শেষ। শেষ শ্রেণী, শেষ শ্রেণী কোনটা? 70 থেকে 80 যে শ্রেণীটা, এই শ্রেণীর গণসংখ্যা কত? এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2, আমরা চিত্র থেকে দেখছি। পরে বলছে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই তথ্যটা তুমি, এই যে চিত্রে যে তথ্যটা দেয়া আছে, চিত্রের মাধ্যমে যে কথাগুলি বলা আছে, এই কথাগুলিকে তুমি ছকের মাধ্যমে প্রকাশ করলো। এখন এই যে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এইগুলি কি? তোমরা যদি মেইন বইটা একটু দেখো, এটা কয় নাম্বার অঙ্ক? এটা হচ্ছে মেইন বইয়ের 13 নাম্বার অঙ্ক। তাহলে আমরা যদি মেইন বইয়ের 13 নম্বর অঙ্কটা একটু দেখি, কোশ্চেনটা আসলে কি ছিল। আচ্ছা, চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে কোনো কিছুই বলে দেয় নাই, জিনিসটা আসলে কি এরকম কোনো কিছুই বলে দেয় নাই। আচ্ছা, তারা এখানে লিখছে দেখো প্রদত্ত চিত্র প্রাপ্ত নাম্বার, এখানে খেয়াল করো এই 30 থেকে 40, 40 থেকে 50 এগুলিকে তারা ধরে নিছে কি প্রাপ্ত নম্বর। বাকিরা তো দেখতেছে আনিশা, বাকিরা তো দেখতেছে। তুমি একটু অন্য একটা রুমে গিয়ে ট্রাই করে দেখো। হয়তো বা আমার নেটওয়ার্কটাও একটু স্লো হতে পারে, কারণ আমার বাসায় ওয়াইফাই নেই, আজকে কারেন্ট নাই, আমি মোবাইল নেটওয়ার্ক দিয়ে ক্লাস নিচ্ছি। তারপর আমার সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখো যেটা বলতেছিলাম, চিত্রের মাঝখানে যে জিনিসটা দেয়া আছে এখানে, এটাকে হচ্ছে ছকের মাধ্যমে প্রকাশ করতে হবে। সাধারণত 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এভাবে 100 পর্যন্ত যদি লিমিট থাকে, সাধারণত এটা একটা পরীক্ষার নাম্বারটাকেই বোঝায়। আমরা এটা বলতে পারি যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, অথবা প্রাপ্ত নম্বর না বললাম আমরা এটাকে অন্যভাবে বলতে পারি। তো নিচ দিকে একটা জিনিস দেওয়া আছে দেখো, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, তাহলে এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা এই চিত্রটাকে যদি ঘর করি, এই পাশে থাকে হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি।
আচ্ছা, তোমরা স্ক্রিন না দেখলে আমি একবার কেটে ঢুকে দেখি, হ্যাঁ। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি কেটে ঢুকলাম আর কি, আবার দেখি, তারপর তোমরা এখন দেখো কিনা। যদি এরপরেও না দেখো তাহলে তোমাদের কাইটা আবার ঢুকতে হবে। এখন যদি কেউ স্ক্রিন না দেখো তাহলে তোমরা তোমাদের জায়গা থেকে কেটে আবার ঢুকতে হবে। ওকে, যারা দেখতেছো তাদের আপাতত কিছু বলার দরকার নাই, সমস্যা নাই। যদি কেউ না দেখো সেটা বলো। তাহলে দেখো, এই চিত্রটিকে প্রকাশ করি। তাহলে আমাদের প্রথমে হচ্ছে শ্রেণী ব্যক্তি, আমরা এখানে ঘর করব। আমাদের প্রথম ঘরে থাকবে হচ্ছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কত কত দেয়া আছে আমাদের এখানে? প্রথম শ্রেণী ব্যক্তিটা দেখো দেয়া আছে 30 থেকে 40। দ্বিতীয়টা দেখো দেয়া আছে 40 থেকে 50। এটা কিন্তু দেয়া আছে চিত্রে, আমরা চিত্র দেখে এরকম ঘর বানাচ্ছি। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। আমাদেরকে এরকম শ্রেণীব্যক্তি দেয়া আছে। আর এই যে যে সোজাসুজি দেয়া আছে 0, 1, 2 খাড়া বরাবর, এই বরাবর 11 পর্যন্ত যেটা দেয়া আছে, 0 থেকে 11 পর্যন্ত, ওয়াই অক্ষ বরাবর কি থাকে তোমরা বলো তো? এটা একটা আয়তলেখ চিত্র। আয়তলেখের ওয়াই অক্ষ বরাবর কি থাকে সবাই বলো? আয়তলেখের ওয়াই অক্ষ বরাবর কি থাকে? আয়তলেখের ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে গণসংখ্যা। তাহলে এই যে 0 থেকে 11 পর্যন্ত যে জিনিসগুলি আছে এগুলি হচ্ছে গণসংখ্যা। তাহলে 30 থেকে 40, তাহলে দেখো এই যে চিত্রের মধ্যে যেটা দেখাচ্ছে 30 থেকে 40 যে জিনিসটা আছে, 30 থেকে 40, 30 থেকে 40-এর গণসংখ্যা আছে কত? 30 থেকে 40, 30 থেকে 40-এর গণসংখ্যা আছে কিন্তু 3। তাহলে আমরা এই বরাবর লিখলাম হচ্ছে এখানে 3। পরে দেখো 40 থেকে 50, 40 থেকে 50 চিত্রের দিকে খেয়াল করো ভালো করে। 40 থেকে 50-এর সোজাসুজি উপরে যে কালো চিহ্নটা দেয়া আছে, কালো গোল চিহ্ন দেয়া আছে, এটার বাম দিকে তাকালে দেখা আছে 6। কারণ 40 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 6। 50 থেকে 60, এটার একদম উপরে 11। 60 থেকে 70, 60 থেকে 70 হচ্ছে 8। 70 থেকে 80, 70 থেকে 80-এর গণসংখ্যা হচ্ছে 2। আচ্ছা, আমাদের তো এগুলো দরকার নাই, 80-এর পরে তো আর কিছু নাই। এখন দুইটা, এরপরে যখন আমাদের হচ্ছে এখানে আমাদের কোশ্চেনটা কি করছিল, বলছিল চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুটো জিনিস পাইলে 3 নাম্বার আরেকটা ঘর আমরা করে দিব সাধারণত। এটা না করলেও নাম্বার দিবে, আমরা করে দিব ক্রমযোজিত গণসংখ্যা। এই ঘরটা আমরা করে দিব। তাহলে প্রথম লাইনে হচ্ছে 3, পরেরটা 6 আর 3 9, 9 আর 11 20, 20 আর 8 28,
28 আর 2 30। লিমা ক্লাসে আসো? লিমা লিমা ক্লাসে নাই না? তারপর ধর আমি আজকে আরো কার কার গার্ডিয়ানকে কল দিছিলাম। রুল 15 নবারুণের ক্লাস 10 ইমা। ইমা আসো ক্লাসে? ইমা ইমার আব্বু তো বললো ইমা রেগুলার ক্লাস করে। তো তারপরে হচ্ছে নাইমা আছো? নাইমা রুল 12 নবারুণ ক্লাস 10। আচ্ছা ইমা আছে না? শামিম আইডি এটা কার? নাইমার? ঠিক আছে, তোমরা ক্লাস শেষে কিন্তু অবশ্যই সবাই প্রেজেন্ট দিবা, নাহলে আমি বুঝতে পারি না কে ক্লাসে থাকো না থাকো। আজকে নবরণের ক্লাস 10 এর যারা আছো তাদের বেশ কিছু গার্ডিয়ানকে আমি কল দিচ্ছি। আমি সব ক্লাসেই দিব আস্তে আস্তে। ওকে ওকে ঠিক আছে। তারপর দেখো তাহলে আমরা ঘনক্রমযোজিত কোনো সংখ্যা পেলাম, তার মানে আমাদের প্রকাশ করা শেষ। এরপর হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা, উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে মধ্যক বের করতে বলছে। তাহলে মধ্যক বের করার জন্য দেখো আমাদের কি করতে হয়। এখানে এন এর মানটা কত দেয়া আছে? এন ইকুয়াল হচ্ছে 30। তার মানে এটা একটা জোড় সংখ্যা। তাহলে n/2 কত? n/2 হচ্ছে 30/2, মানে হচ্ছে 15। তো যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যকটা হবে এই 15তম পদের মান। মধ্যকটা হবে 15তম পদের মান। এখন 15তম পদটা কোথায় আছে খেয়াল করো। 3-এর মধ্যে 15 থাকতে পারে? পারে না। 9-এর মধ্যে 15 থাকতে পারে? পারে না। 20-এর মধ্যে 15 থাকতে পারে, কারণ 15টা 20-এর চেয়ে ছোট। তাহলে এই 20-এর মধ্যে 15 আছে। তাহলে এই বরাবর যে পদটা, অর্থাৎ 50 থেকে 60 নাম্বার যে ঘর, বা 50 থেকে 60 নাম্বার যে হচ্ছে শ্রেণীব্যক্তি, এইখানে হচ্ছে মধ্যক থাকবে। দেখো অতএব মধ্যক হলো 15তম পদের মান, অর্থাৎ 15তম পদটা কোথায় আছে? 50 থেকে 60তম শ্রেণীতে, অর্থাৎ মধ্যক হবে 50 থেকে 60তম শ্রেণীতে মধ্যক রয়েছে। এখন মধ্যক নির্ণয়ের সূত্র কি ছিল? এল প্লাস n/2 মাইনাস এফসি। যদি কেউ সূত্র মুখস্থ না করে থাকো ক্লাস করে কোনো লাভ নাই। সূত্র মুখস্থ করে না থাকলে ক্লাস করে কোনো লাভ নাই। মধ্যকের সূত্র ছিল এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এটা ছিল আমাদের মধ্যকের সূত্র। এখন এখানে এল জিনিসটা কি ছিল? এল ছিল যেই শ্রেণীতে মধ্যক থাকবে ওই শ্রেণীর সর্বনিম্ন মান। মধ্যক আছে কোন শ্রেণীতে? 50 থেকে 60। এই যে 50 থেকে 60 এই শ্রেণীতে মধ্যক আছে। এই শ্রেণীর সর্বনিম্ন মান কত? 50। আর সর্বোচ্চ মান কত? 60। তাহলে মধ্যক যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে 50। তাহলে এখানে এল এর মান হবে 50। n/2 মানে তো আমরা পেয়ে গেছি। এখানে n/2 মানে হচ্ছে 15। n যেহেতু 30, 30-এর অর্ধেক 15। পরবর্তী হচ্ছে এফসি। এফসি হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক আছে। কোন শ্রেণীতে মধ্যক আছে? 50 থেকে 60 শ্রেণীতে মধ্যক আছে। যেই শ্রেণীতে মধ্যক আছে ওই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে যেই শ্রেণীতে মধ্যক আছে সেটা হচ্ছে এই শ্রেণী। আর এই শ্রেণীর আগের শ্রেণী কোনটা? এই যেটাতে 9 আছে। তাহলে মধ্যক যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর আগের শ্রেণীর এই ক্রমযোজিত গণসংখ্যা, এটার মান হচ্ছে আমাদের 9। তাহলে আমরা এখানে পাইলাম এফসির মান হচ্ছে 9। তাহলে এখানে এফসির মান বসালাম 9 ইন্টু h/fm। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন এই যে যেটা আছে এখানে শ্রেণী ব্যবধানটা কি হবে?
এই অঙ্কের শ্রেণী ব্যবধান কত? কে বলবা? সানি আহমেদ জান আইডি, সে বলো। এখানে শ্রেণী ব্যবধান কি 40 থেকে 30 বিয়োগ করলে পাওয়া যাবে না আরো কিছু করতে হবে? সানি আহমদ বলো শ্রেণী ব্যবধানটা কত এখানে? 40 থেকে 30 বিয়োগ করলেই হবে না এটার সাথে আবার এক যোগ করতে হবে? জাস্ট এটা বলো, এখানে এক যোগ করতে হবে নাকি হবে না? শ্রেণী ব্যবধান 40 থেকে 30 বিয়োগ করার পরে এক যোগ করতে হবে নাকি হবে না? সবাই বলো একটু দ্রুত। তোমাদের যেটা মন চায়, তোমার মনে যদি বলে না এটা হওয়া উচিত এক যোগ, তাহলে বলবা হ্যাঁ হবে। যদি তোমার মনে হয় না যোগ করতে হবে না, তাহলে হবে না। ওকে, কেউ কেউ বলছো হবে, কেউ কেউ বলছো হবে না। আমি এখন একটু ক্লিয়ার করি, তোমাদের বলি। এই যে যে শ্রেণী ব্যবধানটা দেয়া আছে, প্রথমটা 30 থেকে 40, পরেরটা 40 থেকে 50, পরেরটা 50 থেকে 60, এই শ্রেণী ব্যবধানটা কি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান না অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান? বলো, আনসার দাও, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? নুরিয়া আক্তার বিচ্ছিন্ন, মৌমি বিচ্ছিন্ন, কেয়া বিচ্ছিন্ন, সালেহ আহমেদ অবিচ্ছিন্ন, মনসুর অবিচ্ছিন্ন, আনিশা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। ওকে, দেখো তোমরা তার মানে হচ্ছে গত ক্লাসে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। আমরা বলছিলাম প্রথমটা যেখানে শেষ হবে, দেখো প্রথমটা শেষ হয়েছে কততে? 40-এ। আবার দ্বিতীয়টা শুরু হয়েছে কততে? 40-এ। তার মানে প্রথমটা যেটা দিয়ে শেষ হয়েছে, দ্বিতীয়টা ওইটা দিয়েই শুরু। আবার দ্বিতীয়টা শেষ হয়েছে 50 দিয়া, তৃতীয়টা শুরু হয়েছে আবার 50 দিয়া। মানে দ্বিতীয়টা যেটা দিয়ে শেষ হয়েছে, তৃতীয়টা ওইটা দিয়েই শুরু হয়েছে। তৃতীয়টা শেষ হয়েছে 60 দিয়ে, তৃতীয়টা যেটা দিয়ে শেষ হয়েছে, চতুর্থটা আবার ওইটা দিয়ে শুরু হয়েছে, 60 দিয়ে শুরু হয়েছে। এরকম যদি যেটা দিয়ে শুরু হবে শেষ হবে, যেটা দিয়ে শেষ হবে ওইটাই যদি হচ্ছে শুরু হয়, যেটা দিয়ে শেষ হবে ওইটাই যদি হচ্ছে কি হয়, শুরু হয়, তাহলে সেই শ্রেণী ব্যবধানটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। যেটা দিয়ে শেষ হয়েছে, প্রথম লাইনে 40 দিয়ে শেষ হয়েছে, দ্বিতীয় লাইন 40 দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় লাইন 50 দিয়ে শেষ হয়েছে, তৃতীয় লাইন আবার 50 দিয়ে শুরু হয়েছে। আগের লাইনটা যেটা দিয়ে শেষ হবে, পরের লাইন যদি ওইটা দিয়েই শুরু হয়, তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন। কোনো বিচ্ছিন্ন হয় নাই, কোনো গেপ হয় নাই। যেমন মনে করো হচ্ছে 30 থেকে 40, পরে আবার 41 থেকে 50, এখানে একটা গেপ আছে, এখানে 40, এখানে 41, মাঝখানে একটা গেপ পড়ে গেছে। পরে 51 থেকে 60, এখানে 50, এখানে 51, এক গেপ পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন। যদি গেপ পড়ে যায়, যদি গেপ পড়ে যায়, তাহলে সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আর যদি গেপ না পড়ে, যেমন 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তাহলে এখানেও 40 আছে, এখানেও 40 আছে, কোনো গেপ পড়ে নাই, এখানেও 50 আছে, এখানেও 50 আছে, এখানে কোনো গেপ পড়ে নাই। যদি এরকম গেপ না পড়ে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। খাতায় লিখো সবাই, গেপ না পড়লে অবিচ্ছিন্ন। এবার লেখো, গেপ না পড়লে অবিচ্ছিন্ন, আর গেপ পড়লে বিচ্ছিন্ন। অবিচ্ছিন্নর পাশে এই উদাহরণটা দিয়ে রাখবা, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এটা অবিচ্ছিন্নর পাশে উদাহরণ দিবা। আর বিচ্ছিন্নর পাশে এটা উদাহরণ দিবা, 30 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এটা হচ্ছে বিচ্ছিন্নের উদাহরণ। এই দুইটা খাতায় একটু নোট করে রেখে লেখাও, আর যেন কোনোদিন ভুল না হয়।
লিখছো সবাই? এরপরে লিখো, এটাও লিখো, এখন যা লিখতেছে এটাও লেখো। বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে, বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে শ্রেণীব্যক্তি এইচ সমান শেষ মান বিয়োগ শুরুর মান, শেষ মান বিয়োগ শুরুর মান যোগ 1। বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে শ্রেণীব্যক্তি এইচ হবে শেষ মান বিয়োগ শুরুর মান যোগ 1। এরপর লিখবা আরেক লাইনে, এটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে শ্রেণীব্যক্তি এটাকে প্রকাশ করা এইচ দিয়ে, এইচ সমান হবে শেষ মান বিয়োগ শুরুর মান। এখানে আর কোনো কিছু যোগ হবে না। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে শেষ মান বিয়োগ শুরুর মান, এখানে কোনো কিছু যোগ হবে না। লেখা শেষ সবার? লিখো, দ্রুত লিখো সবাই। বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে শ্রেণীব্যক্তিটা হবে শেষ মান থেকে শুরুর মান বিয়োগ হবে, বিয়োগের সাথে 1 যোগ হবে। আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে শ্রেণীব্যক্তিটা শেষ মান থেকে শুরুর মান শুধু বিয়োগ হবে, কোনো কিছু আর যোগ হবে না। ওকে, তাহলে এই যে যে অঙ্কটা ছিল আমাদের, আচ্ছা আমরা এটা থেকে দেখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। এই যে অঙ্কটা ছিল আমাদের, শ্রেণীবিভক্তি দেওয়া ছিল এখানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তাহলে এটা হচ্ছে আমাদের কি দেয়া আছে, একটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান হলে শ্রেণীবিভক্তি পাওয়া যাবে, শুধু বিয়োগ করে, তাহলে শ্রেণীব্যক্তি এইচ সমান হবে 40 বিয়োগ 30 অর্থাৎ 10। এখানে সাথে আর কোনো কিছু যোগ করতে হবে না। কোনো কিছু যোগ করতে হবে না, তাহলে আমরা এখানে এইচ এর মান বসাবো। এইচ এর মান হচ্ছে 10। এরপর আসা হচ্ছে এফএম। এফএমটা কি ছিল আমাদের, যেই শ্রেণীতে মধ্যক থাকবে ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম। তাহলে আমরা মধ্যক তো এই শ্রেণীতে আছে, এই যে আমরা এই শ্রেণীতে বলছিলাম মধ্যক আছে, তাহলে এই শ্রেণীর গণসংখ্যা কত, যে শ্রেণীতে মধ্যক আছে ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 11। যে শ্রেণীতে মধ্যক আছে ওই শ্রেণীর গণসংখ্যাটাই হচ্ছে এফএম। তাহলে এখানে এফএম এর মান বসবে হচ্ছে 11। তাহলে এই এফএম হচ্ছে 11। এখন মানগুলি মধ্য পেয়ে যাওয়া, বুঝতে কোনো বলো। সবগুলি মান হচ্ছে 5.5 খেলা যাওয়ার তো কোনো কারণ দিচ্ছি না, বাকিরা দেখতেছে দেখতেছি, আমি স্ক্রিনে আবার আমার আরেকটা মোবাইলে থেকে দেখা ট্রাই করতেছি, দেখা যায় কিনা, ওইখানে দেখতেছি দেখা যাচ্ছে।
ঝাপসা ঝাপসা লাগে, ঝাপসা ঝাপসা কেন লাগবে? এখন দেখো তো একটু ভালো লাগে কিনা। সানি আহমেদ, দেখা না গেলে তোমাদের নেটওয়ার্কে মনে হয় সমস্যা করতেছে সামহাউ। আমার ওয়াইফাই চলে আসছে এখন, এখন দেখো দেখা যায় কিনা। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপর আসো 14 নম্বর, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া আছে। একটু 1 মিনিট লাইনে থাকো সবাই, 1 মিনিট ওয়েট করো। ওকে, দেখতে পাচ্ছ তো এখন না? কারো দেখতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, বলছে হচ্ছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখন এখানে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে, গণসংখ্যা দেয়া আছে। প্রথম বলছে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখো। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র তো আমরা জানি সবাই, L+m/2 - fc × h/fm, সূত্রটা সরাসরি লিখে ফেলা শেষ। এরপরে বলছে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। ওকে, তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র কি জানি আমরা? প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের L+f1/f1+f2 ইন্টু এইচ। একদম সহজ একটা সূত্র ছিল। প্রচুরক, প্রচুরক সমান ছিল L+f1/f1+f2 ইন্টু এইচ। তাহলে এখন দেখো প্রদত্ত থেকে প্রচুরক নির্ণয়, সরাসরি সূত্রটা বসাই দিলে আর কিছু কাজ নাই এখানে। L+f1/f1+f2 ইন্টু এইচ, এখানে কিন্তু বোঝাটা একটু ঝামেলা হয়ে যায়। আমি এখানে যে জিনিসটা লিখছি তারা ওই জিনিসটাকে একটু এইভাবে লিখছে আর কি। এল প্লাস, এই ডট ডট মানে হচ্ছে ভাগ চিহ্ন আসলে, হ্যাঁ, f1 f2 টা অনেক উপরে চলে গেছে আর কি, আসমানে চলে গেছে। L+f1/f1+f2 ইন্টু এইচ। তাহলে এল কোনটা? এল হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক থাকবে তার সর্বনিম্ন মান। প্রচুরকটা কেমনে দেখবো আমরা? দেখো এটাই গণসংখ্যা আছে 4টা, এটাই আছে 8টা, পরেরটা আছে 10টা, পরেরটা আছে 20টা, পরেরটা আছে 12টা, পরেরটা আছে 6টা। প্রচুরক মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে? 4, 8, 10, 20, কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে? 20 সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আছে। তাহলে প্রচুরক হবে
এই বিশেরটা হবে আমাদের জন্য প্রচুরক। তাহলে বিশেরটা যদি আমাদের জন্য প্রচুরক হয়, তাহলে বিশের মধ্যে সবচেয়ে ছোট মান কত? বিশের মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে আমাদের 60। এই 20টা যে ঘরে আছে এটা হচ্ছে প্রচুরকের ঘর, 60 থেকে 64। এটার সবচেয়ে ছোট মান হচ্ছে 60 আর সবচেয়ে বড় মান হচ্ছে 64। এল হচ্ছে সবচেয়ে ছোট মান, কাজেই যে এল যেটা দেখলাম আমরা, এই এল এর মান হচ্ছে আমাদের 60। পরে হচ্ছে F1 ডিভাইড বাই F1 প্লাস F2। F1 কোনটা? যেই শ্রেণীতে প্রচুরক থাকবে। F1 কি বলছিলাম একটু মনে করো তো, আমি তো ভুলে গেছি। আমাদের মেইন বই কোথায়? এই দেখো এখানে পরিচয় দেওয়া ছিল। এই দেখো এল হচ্ছে প্রচুরক শ্রেণীর, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক আছে তার সর্বনিম্ন মান। এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। F1টা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 আর তার আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। তাহলে F1টা হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 বিয়োগ তার আগের ঘরেরটা 10। যেই ঘরে প্রচুরক আছে সেটা বিয়োগ তার আগেরটা 10, অর্থাৎ 10। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, যে ঘরে প্রচুরক আছে বিয়োগ তার পরের ঘরেরটা, পরের ঘর হচ্ছে এটা, বিয়োগ 12, অর্থাৎ হচ্ছে 8। তাহলে আমরা F1 আর F2 ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে F1টা হচ্ছে 20 থেকে 10 বিয়োগ করে যেটা থাকে অর্থাৎ 10, আর F2টা হচ্ছে 20 থেকে 12 বিয়োগ করে যেটা থাকে অর্থাৎ 8। তাহলে উপরে F1 10 হলে এই F1 তো 10। এখন শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান দেখো 45 থেকে 49, পরে আবার 50 থেকে 54, 54 শেষ হয়েছে, আবার শুরু হয়েছে 55 থেকে 59, 59 শেষ হয়েছে, শুরু হয়েছে 60 থেকে। তার মানে হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, কারণ যেটা দিয়ে শেষ হয়েছে ওইটা দিয়ে শুরু হয়নি, পরেরটা দিয়ে শুরু হয়েছে। বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান হলে এইচ এর মান বের করতে হবে বড়টা বিয়োগ ছোটটা 17 যোগ 1। 49 থেকে 45 বিয়োগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যবধান হবে 5। তাহলে আমরা এখানে এই এইচ এর জায়গায় শ্রেণী ব্যবধানটা বসাই দেব হচ্ছে 5। তাহলে 5 বসালাম, আনসার করলাম, শেষ। উক্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। তাহলে এই যে উপাত্তটা তোমাকে দেয়া আছে, এই উপাত্তের একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কন। তাহলে এখন আয়তলেখ অঙ্কন করার জন্য শ্রেণীব্যাপ্তিটা যদি বিচ্ছিন্ন থাকে, সেটাকে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাইতে হবে আমাদেরকে। আয়তলেখের জন্য একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বানাইতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা কিভাবে বানাবো? এই যে প্রথমে যেটা থাকবে ওইখান থেকে 0.5 কমায় দিব। দেখো আছে 45, 45 এর আগের সংখ্যা কত? 45 এর আগের সংখ্যা হচ্ছে 44। তাহলে আমরা 44 দিয়ে শুরু করব। তাহলে এটা হয়ে যাবে 44.5, আর এটা শেষ হয়েছে কততে? 49। দেখো 45 থেকে 49, 49 কে বানায় দেব 49.5। পরে আবার এখানে আছে 50, 50 এর আগের ঘরটা হচ্ছে 49। প্রথমটা হবে আগের ঘর থেকে, আগের ঘরের সাথে 49.5, শেষ হয়েছে 54, তাহলে এটা বানাবো 54.5। পরেরটা আবার শুরু হয়েছে পরের ঘর, এই ঘর দেখো 55, 55 এর আগের ঘর কত? 54, তাহলে 3 নাম্বার ঘর শুরু করবো 54.5, আর শেষ করবো 59 আছে 59.5। অর্থাৎ শুরুটা করব যেটা থাকবে তার আগেরটার সাথে 0.5 দিব, আর শেষটা করব যেটা থাকবে ওইটার সাথেই 0.5 দিয়ে দিব। তাহলে এই ঘরের জন্য কি হবে? এক ঘর বাদ দিলাম, বাদ দিয়ে পরের ঘরের জন্য 65, 65 এর আগের ঘর হবে 64.5, শেষ হয়েছে 69, তাহলে এটা হবে 69.5। তাহলে এইভাবে বসাইলাম। পরে আবার এদের মধ্যমান বের করব। মধ্যমান কেমনে বের করে? এই যে 45 আর 49 এই দুটো যোগ করবা, 45 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে যেটা পাবো সেটাই হবে মধ্যমান। 45 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে মধ্যমান। 50 54 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে এই ঘরের মধ্যমান।
এভাবে সবগুলো বসাবো। আর গণসংখ্যা তো প্রশ্ন দেয়াই আছে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন তাহলে আয়তলেখ কিভাবে আঁকে? যে কোনো লেখই আঁকি না কেন, এই বরাবর থাকবে আমাদের গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর সবসময় থাকবে হচ্ছে আমাদের গণসংখ্যা। আর এক্স অক্ষ বরাবর আয়তলেখ হলে এক্স অক্ষ বরাবর থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আয়তলেখ হলে এক্স অক্ষ বরাবর থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এটা তোমরা পারো, এটা আর আলোচনা করলাম না। তোমরা আয়তলেখাটা অঙ্কন করলাম। এই হচ্ছে মোটামুটি তোমাদের গণিত। আচ্ছা, এখানে আরেকটা চ্যাপ্টার কোশ্চেন আছে, এটা তোমরা পারবা আশা করি। এটা কি আছে একটু দেখি আমরা। তাপমাত্রা পরিবর্তনশীল, তাপমাত্রাটা হচ্ছে পরিবর্তনশীল, যেমন আজকে গরম থাকে পরের দিন ঠান্ডা হয়, অর্থাৎ তাপমাত্রা কমে বাড়ে, এটাই হচ্ছে তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা খুব কম থাকে, আবার জুন মাস মানে গরমকালের চতুর্থ সপ্তাহে তাপমাত্রাটা অনেক বেশি থাকে। এই 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে দেয়া হলো, মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, তৃতীয়, চতুর্থ, এইভাবে। পরে আবার হচ্ছে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে এপ্রিল, জুন মাস পর্যন্ত মোট 52 সপ্তাহের তাপমাত্রা দেয়া আছে। প্রথম বলছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। কয়টা শ্রেণী লাগবে এই যে তাপমাত্রাগুলির জন্য, কয়টা শ্রেণী লাগবে? তোমাদের নেটে সমস্যা করতে করতে এখন আমার মোবাইলেও সমস্যা করতেছে। আমি ল্যাপটপ থেকে সমস্যা হচ্ছে না, কিন্তু তোমাদের হচ্ছে মোবাইল থেকে আমি পাশাপাশি আরেকটা ঢুকতেছিলাম তোমাদের চ্যাট গুলি দেখার জন্য, কিন্তু এখন তো হচ্ছে একটু তোমরা একটা মিনিট একটু লাইনে থাকো, ব্যাপারটা একটু দেখতেছি। হুম, আচ্ছা যাই হোক, তোমাদের মেসেজটা আমি আপাতত দেখতে পারতেছি না। হ্যাঁ, আমরা একটু বলি, আপাতত বলে শেষ করি এমনি। মেসেজ পরে দেখে নেবো একবারে। এখন কেউ মেসেজ দিলে আমি সেটা দেখতে পারতেছি না আপাতত, 5 মিনিট পরে একবার দেখবো ক্লাসটা শেষ করে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে সবচেয়ে কম তাপমাত্রা কত আছে। তোমরা খুঁজবা, আমি এখন খুঁজছি না, তারা যেহেতু আনসারটা দিয়ে দিচ্ছে। এখানে সবচেয়ে কম তাপমাত্রা আছে 7। কোথায়? এই যে দেখো, এই যে পাইছি। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 7, আর সবচেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে 42। সবচেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে 42, এই দেখো, এই হচ্ছে 42 তাপমাত্রা। তাহলে পরিসর কত? পরিসর হচ্ছে এই বড়টা বিয়োগ ছোটটা যোগ 1। তাহলে 42 থেকে 7 বিয়োগ হলো 35, 35 এর 1 যোগ হলো 36। তাহলে আমরা ধরি শ্রেণী ব্যবধান 5, তারা বলেই দিচ্ছে শ্রেণী ব্যবধান, এই যে প্রশ্নে বলে দিচ্ছে 5 ধরার জন্য। 5 ধরলে তাহলে শ্রেণী সংখ্যা হবে, এই পরিসরকে শ্রেণী সংখ্যা কেমনে ভাগ করে, পরিসরটা কেমনে ভাগ করে, সরি, শ্রেণী সংখ্যা পরিসর যেটা থাকে সেই পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করতে হয়। তাহলে 36কে 5 দিয়ে ভাগ করলে 7.2। বলছিলাম দশমিক আসলে তারপরের সংখ্যা হিসাব করতে হবে, যেহেতু 7.2 তাহলে 8 ধরতে হবে, অর্থাৎ এই অঙ্কের জন্য শ্রেণী সংখ্যা হবে 8। প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। তাহলে এটা সারণী আকারে প্রকাশ করবা, তোমরা তো পারোই সারণী। তাহলে এখানে প্রথম করে থাকবে হচ্ছে শ্রেণীবৃত্তি, আমি এমনি অনেকগুলো দেখিয়ে ফেলছি, এত লাগবে না। শ্রেণীবৃত্তি, পরে ঘরে থাকবে হচ্ছে টালি, পরে ঘরে থাকবে হচ্ছে গণসংখ্যা। তাহলে শ্রেণীবৃত্তি তুমি কত ধরবা? তোমার শ্রেণীবৃত্তি ধরতে বলছে 5, শুরু হয়েছে কত থেকে? 7 থেকে। তাহলে 7 থেকে 7 থেকেও শুরু করতে পারো, তাহলে 6 থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। 7 থেকে 5 করলে কত হয়? 7, 8, 9, 10, 11। 11 থেকে 7 বিয়োগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে, হ্যাঁ,
পরে হচ্ছে 12, 12 থেকে 12, 13, 14, 15, 16, 12 থেকে 16, পরে হচ্ছে 17 থেকে 21, পরটা আবার হয়ে যাবে 22 থেকে 26, আরে 22 থেকে 26, পরে এটা হবে আবার হচ্ছে 27 থেকে 31, এইভাবে। পর টালি গুণা দেখবা কয়টা কয়টা আছে, 1, 2, 3, 4, 5, টালি চিহ্ন দিবা, দেখি তারা ট্রান্সফার করে দেওয়া আছে, তাহলে আমরা একটু নিচে চলে যাই। এই দেখো শ্রেণীব্যক্তি দেয়া আছে, মধ্যমান দেয়া আছে, মধ্যমান পরে লাগবে, আগে না হলেও চলবো, মধ্যমানটা এখানে আমি বের না করলেও চলতো। টালি, টালি থেকে পরে গণসংখ্যা, এই চারটা চারটা হয়ে একটা বেশি হলে আমরা এভাবে কেটে দিব মাঝখানে, তারা কাটাটা দেয় নাই আসলে। তাহলে এখান থেকে হচ্ছে গড়, তাহলে গড় কেমনে বের করে, এই দেখো এটা হচ্ছে তোমার কি বলে, মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে বই, যখন তোমরা মধ্যমানকে বের করছিলা? এই দেখো মধ্যমানকে প্রকাশ করছিলাম আমরা এখানে xi দিয়ে, সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে। আর যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে না করি তখন ছিল আমাদের এই যে এটা মধ্যমান, মধ্যমানকে প্রকাশ করছিলাম xi দিয়ে, আর গণসংখ্যাকে প্রকাশ করছিলাম আমরা fi দিয়ে। এখানে আমাদের লাগছিল fi আর xi গুণ করতে হয়েছিল। তাহলে এইখানেও দেখো আমাদের মধ্যমান হচ্ছে 8, মধ্যমান হচ্ছে এটা নিচে ছোট করে xi লিখে দিবা, আর গণসংখ্যা এটার নিচে fi লিখে দিবা, আর এই ঘরটা কি xi এর সাথে fi গুণ করবা। xi হচ্ছে 8, fi হচ্ছে 4, 4 8 32, xi হচ্ছে 13, এটা হচ্ছে 5, 5 13 65, গুণ করে সবগুলো তো গেলা। এই গণসংখ্যা যেগুলো আছে 4 5 8 13 9 5 6 2, এগুলো যোগ করে করে পাইছো 52, আর fi xi গুণ করে করে সবগুলো যোগ করে এসে পাইছো 1271। তাহলে গড় হবে এই সবগুলিকে 1271 কে আমরা 52 দিয়ে ভাগ করে দেবো, এটাই হচ্ছে গড়। উপরের প্রদত্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করা, আমরা প্রচুরক নির্ণয় করতে পারি, আয়তলেখ অঙ্কনও করতে পারি, এটার আমরা আলোচনায় গেলাম না এখন। আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে, বলছে হচ্ছে আয়তলেখ অঙ্কন করে প্রচুরক অঙ্কন করো, প্রচুরকের মান বের করো। তাহলে আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লাগবে। তাহলে 6 থেকে 10 দেওয়া ছিল, 6 এর আগের সংখ্যা হচ্ছে 5, 5 এর সাথে 0.5 দিয়ে 5.5 থেকে 10.5, 10.5 এটা গণসংখ্যাতে দেয়া আছে। তাহলে এটা দিয়ে আমরা জানি হচ্ছে আয়তলেখ অঙ্কন করার জন্য সব সময় y অক্ষ বরাবর গণসংখ্যা আর x অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বসায় আমরা চিত্র আঁকায় ফেললাম। এখন খেয়াল করো, এখানে ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক ধরছে, এবং y অক্ষ বরাবর 2 ঘরকে 1 একক ধরছে। এগুলো তোমরা পারো। মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা ছেদ চিহ্ন বা হচ্ছে এরকম আড়াআড়ি চিহ্ন দিতে পারো। ওকে, আয়তলেখ হতে দেখা যায় যে বেশি তাপমাত্রা 20.5 থেকে 25.5 শ্রেণীতে। খেয়াল করো, এই এটা হচ্ছে 5.5 লেখা বোঝা যাচ্ছে না মনে হয়, আর এটা হচ্ছে 10.5, আমার কথা শোনো আর কি। প্রথম ঘরটা দিছি এটা হচ্ছে 5.5, পরেরটা 10.5, পরেরটা 15.5, 5 করে বাড়ছে আর কি। তাহলে 5.5 থেকে 10.5 এই জায়গাগুলির মধ্যে আছে এইটুক, এইটুকের মানে হচ্ছে 0, এখানে আছে 5, এখানে আছে 10, এখানে আছে 15। তাহলে যে এই পর্যন্ত যেটা আছে, এই পর্যন্ত 10 ঘরে যদি 5 হয়, তাহলে এখান থেকে ঘর আছে 8টা, 8 ঘরে হলো সেখানে 4। তাহলে এই পর্যন্ত যেটা আছে এখানে হলো 5, এই পর্যন্ত যেটা আছে এখান দেখো 10, তাহলে এটা হচ্ছে 7 8, মানে হচ্ছে এখানে আছে তোমার 8, এখানে হচ্ছে 10 12 13, এই বরাবর আছে 13, আবার এই বরাবর আছে 10 11 11। তাহলে দেখো সবচেয়ে বেশি কোনটা, এই যে এটা এখানে হচ্ছে সবচেয়ে বেশি, একদম 13 পর্যন্ত। এই সবচেয়ে বেশিটা আছে কোন ঘর বরাবর, এখানে, এখানে হচ্ছে 20.5 থেকে শুরু, আর এদিক দিয়ে যদি আসে এটা হচ্ছে 25.5, অর্থাৎ 20.5 থেকে 25.5 এর যে ঘরটা আছে এইখানেই সবচেয়ে বেশি তাপমাত্রা। তাই প্রচুরক নির্ণয়ের জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুদ্বয় দুটি থেকে আড়াআড়ি রেখাংশের আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক
ছেদবিন্দু, আচ্ছা একটু যদি এইভাবে করতে, তাই প্রচুরক নির্ণয়ের জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুদ্বয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশের আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে। আচ্ছা এটা তোমাদের এইভাবে বুঝবা না, এটা হচ্ছে এটা এখন কেমনে বুঝাই দেই, কেমনে বুঝাই। দেখো, উম, আচ্ছা এটা লেখাটা আমি পরে তোমাদেরকে একটু গ্রুপে আমি একটু বলে দিব, একটা ভয়েস দিয়ে দিব প্রয়োজনে, বা এমনি একটু বুঝাই দেবো, এখানে এই লেখাটা বুঝবা না। হ্যাঁ ব্যাখ্যাটা আমি ঠিক করে দিব পরে। এখন তোমরা মেসেজ দিতে পারো। এখন আমি মেসেজ দেখতেছি। আচ্ছা তোমরা ক্লাসে নিজেদের মধ্যে তো এই কথা বলাটা আমি একদমই অপছন্দ করি। আমি তো এখানে ক্লাস নিচ্ছি, তোমাদের সাথে আমি এখানে গল্প করতে আসছি না, আসিনি। তোমরা গ্রুপে কোনো মেসেজ থাকলে শুধুমাত্র আমাকে মেসেজ দেবে, আমি ছাড়া নেক্সট দিন যদি কাউকে কোনো মেসেজ দাও দেখি, আমি কিন্তু এগুলি এলাও করবো না, টোটালি এলাও করবো না। বলবা তোমাদের জন্য, যদি তোমাদের যদি গল্প করার ইচ্ছা হয় বা হয়, তাহলে আমরা একটা গল্পের জন্য একটা ক্লাস করবো, সমস্যা নাই। তোমরা ঠিক করো, বলো যদি আগামীকালকে বলতে চাও, তাহলে তোমাদের সাথে আগামীকালকে আমি একটা ক্লাস নেবো, ওই ক্লাসে কোনো পড়বো না, আমরা 20 মিনিট গল্প করবো, 30 মিনিট গল্প করবো, সমস্যা নাই তো। প্রতিদিন যে পড়তেই হবে এমনও তো কথা না, কিন্তু গল্প করাই যায়, সমস্যা নেই, গল্প করলেও ভালো লাগে। ঠিক আছে, গল্প করলে পড়াশোনায় স্পিড আসে। একদিন সবাইকে দিয়ে দিব ফ্লোর, সবাই যার যার মতো কথা বলতে পারবা, কাউকে মিউট করবো না। এটা আমরা একটা করবো, হ্যাঁ, তবে এটা আমরা আলাদা আলাদা করবো, ক্লাস 9-এর জন্য একদিন, 10-এর জন্য একদিন, আলাদা আলাদা করে করবো। বেশি না, আমরা 20 মিনিট গল্প করলাম, সমস্যা নাই। তোমাদের কোনো কিছু বলার থাকলে শুনলাম, বা নিজেদের মধ্যে এমনিই গল্প করলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু বিজ্ঞান ক্লাসটা করব। এখন তোমরা যারা সায়েন্সের আছো, তোমরা থাকলে থাকতেও পারো, চলে গেলে চলেও যেতে পারো, তবে থাকলে মনে হয় ভালো হবে, কারণ হচ্ছে এটা তোমাদের আবার কেমিস্ট্রিতে পড়াবার সময় এই জিনিসগুলো একটু লাগবে তোমাদের। এখানে একটু অল্প করে দেওয়া আছে, তোমাদের কেমিস্ট্রি তার একটু বেশি করে দেওয়া আছে, কাজে একটু পড়া থাকলে তোমাদের মোটামুটি কাজে দিবে।